আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম BCS হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। প্রিয় ব্যাংকার বন্ধু, আমরা প্রথমে উপরে কোম্পানির নাম, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার এন্ডেড, এগুলো লেখার পর আমাদের যে শখটা হবে, এখানে আমরা লিখবো পার্টিকুলার্স, এরপর টাকা এবং টাকা লিখবো। প্রথমে পার্টিকুলার্স বিবরণে আমরা জানি যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের যে প্রথম পার্ট, সেটা আমরা লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। লিখে আমাদের প্রশ্নে দেখতে হবে যে আমাদের নেট ইনকামটা কত দেওয়া আছে। যে নেট ইনকাম দেওয়া থাকবে আমরা সেটা এটা দ্বিতীয় ঘরে লিখবো। আর নেট ইনকাম না দেওয়া থাকলে কিভাবে বের করতে হয় সেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। আমাদের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্রথম ক্লাস থেকে সেই ক্লাসগুলো দেখে নেবেন। আগের ক্লাসগুলো যদি দেখে ফেলেন তাহলে আপনাদের এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। এছাড়াও আমরা এই নমুনা ছকের PDF লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে PDFটা নিজেরা নামিয়ে নিয়ে দেখবেন, তাহলে অনেক ইজি হয়ে যাবে। এরপর আমরা অ্যাডজাস্টমেন্ট করব কিছু। আমাদের এখানে দেখছি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অবচয় খরচ, আমরা অবচয় খরচটা এখানে লিখব। অবচয় খরচ আমরা সবসময় কি করব, যোগ করব। আমরা জানি যে অবচয় খরচ আমরা ইনকাম স্টেটমেন্টে, আয় বিবরণীতে আমরা অবচয় খরচ কি করেছিলাম, বাদ দিয়েছিলাম। আয় বিবরণীতে যেসব জিনিস মাইনাস হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সেটা গিয়ে প্লাস হবে। এই জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে আমরা মাইনাস করি, এই জন্য এখানে এসে প্লাস হচ্ছে। এরপর আমরা দেখব লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। আমরা যেই সম্পত্তি আছে সেই সম্পত্তিটা বিক্রি করে যদি লস হয়, ক্ষতি হয়, তাহলে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে প্লাস করব। যেহেতু এটা ইনকাম স্টেটমেন্টে আমরা মাইনাস করছি, এই জন্য আমরা ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি, অর্থাৎ ক্ষতি হলে আমরা এটাকে প্লাস করব। আর যদি গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, লাভ যদি হয়, তাহলে আমরা সেটাকে মাইনাস করব। এরপর দেখুন ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। যদি আমাদের কারেন্ট অ্যাসেটটা বেড়ে যায় তাহলে আমরা সেটাকে কি করব, মাইনাস করব। কারণ আমরা জানি যে চলতি সম্পদ বাড়লে আমরা কি করি, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে মাইনাস করে দেই। অর্থাৎ চলতি সম্পদের সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সম্পর্কটা বিপরীতমুখী। অপরদিকে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, যখন আমাদের চলতি সম্পদ কমে যাবে তখন সেটা আমরা যোগ করে দিব। এই যে দেখেন আমরা এখানে যোগ করে দিয়েছি। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট আমরা মাইনাস করছি, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট আমরা প্লাস করে দিয়েছি। কিন্তু লায়াবিলিটিসের সাথে সম্পর্কটা আবার সমমুখী। লায়াবিলিটিস বলতে আপনার দায় যদি বেড়ে যায় কারেন্ট লায়াবিলিটিস, তাহলে আমরা সেটা যোগ করে দেবো। এই যে এখানে আমরা যোগ করেছি, বোঝাচ্ছি। আর যদি দায় যদি কমে যায় তাহলে মাইনাস করব। শুধুমাত্র খেয়াল করবেন যে অ্যাসেট আর ওই ফিক্সড অ্যাসেট বিক্রি করে লাভ বা লস হইলে এটার সাথে সম্পর্কটা বিপরীতমুখী। কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যদি বেড়ে যায় তাহলে মাইনাস করতে হবে, আর যদি কমে যায় তাহলে প্লাস করতে হবে। এরপর আসেন, এইটা আমরা ক্যালকুলেশন করে আমরা যেটা পাইছি সেটাকে আমরা লিখছি নেট ক্যাশ প্রোভাইডেড ব্র্যাকেটে ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই ক্যালকুলেশন করে এটা আমরা তো এখানে লিখলাম। তারপরে এই ঘরে এই দুটা যোগ বিয়োগ করে যদি প্লাস হয় তাহলে প্লাস লিখবো, আর যোগ বিয়োগ করে যদি মাইনাস আসে তাহলে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে দিব। এখন একটা বিষয় খেয়াল করবেন আপনারা, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, যদি আমাদের মান প্লাস আসে তাহলে আমরা ইউজড লিখবো না। আর যদি আমাদের মান মাইনাস আসে এখানে এই দুইটা যোগ বিয়োগ করার পর, তাহলে আমরা লিখবো নেট ক্যাশ, তখন প্রোভাইডেড না লিখে আমরা লিখবো ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ প্রোভাইডেড কখন হবে আর ইউজড কখন হবে এটা নির্ভর করবে এর উপর। যদি প্লাস ফিগার আসে তাহলে প্রোভাইডেড লিখবো, তখন ইউজড লেখা যাবে না। আর যদি মাইনাস ফিগার আসে তখন ইউজড লিখবো, তখন প্রোভাইডেড লেখা যাবে না। এরপর আসেন আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লোটা আমাদের খুব সহজ বলি আমরা ফিক্সড অ্যাসেট প্রশ্নে দেখবেন যে আপনার যেগুলো ফিক্সড অ্যাসেট আছে, অর্থাৎ ল্যান্ড, বিল্ডিং এইসব বা ইকুইপমেন্ট, আমরা জানি যে এগুলো ফিক্সড অ্যাসেট। এই ফিক্সড অ্যাসেটটা আপনার ক্রয় করছেন নাকি বিক্রয় করছেন। যদি আপনি একটা ধরে নেন ল্যান্ড ক্রয় করেন, জমি ক্রয় করেন, বা বিল্ডিং ক্রয় করেন, বা ইকুইপমেন্ট ক্রয় করেন, এগুলো যেসব সম্পদ আপনার দীর্ঘমেয়াদে ব্যবহার হবে এবং যেসব সম্পদের অনেক মূল্য, সেগুলি তো আমরা জানি যে ফিক্সড অ্যাসেট। তো এই ফিক্সড অ্যাসেট যখন আপনি কিনতে যাবেন তখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা আসছে নাকি চলে গেছে। যখন আপনি ফিক্সড অ্যাসেট কিনবেন, জমি কিনবেন ধরে নেন, তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে, এই জন্য আমরা মাইনাস দেখাচ্ছি। অপরদিকে সেল অফ ফিক্সড অ্যাসেট, যখন আপনি এই জমিটা বা বাড়িটা বিক্রি করে দিলেন বা আপনার বড় একটা মেশিন আছে, তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা যেহেতু আসবে এই জন্য আমরা প্লাস করব। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কথাটা হচ্ছে হলো, আপনি দেখবেন যে নগদ টাকা আসলো নাকি চলে গেল। ফিক্সড অ্যাসেট এর মাধ্যমে যদি নগদ টাকা আসে তাহলে প্লাস করবেন, আর নগদ টাকা যদি চলে যায় তাহলে মাইনাস করবেন।
তারপর এই দুটো ক্যালকুলেশন করে আমরা এখানে যেটা আসবে সেটা যদি প্লাস হয় তাহলে প্লাস ফিগারে লিখলাম, যদি মাইনাস হয় তাহলে মাইনাস ফিগারে লিখলাম। সেম ওইরকমভাবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস প্লাস ফিগার হলে, আর যদি মাইনাস হয় নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা লিখব। এরপর আমরা আসেন দেখেন যে এখানে লেখা আছে যে ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লোটা আমরা কীভাবে করব সেটা একটু আমরা খেয়াল করে নেই। আমরা ডিভিডেন্ড পেইড যদি আমরা লভ্যাংশ পরিশোধ করি তাহলে আমরা লভ্যাংশ পরিশোধ করলে কি হয় আমরা জানি যে মাইনাস হয়, অর্থাৎ নগদ টাকা আমার চলে যায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে, তাহলে সেটা আমরা মাইনাস করব। এছাড়াও ইস্যু অফ কমন স্টক বা বন্ড, যে কমন স্টক যদি আমরা ইস্যু করে থাকি বা বন্ড ইস্যু করে থাকি তখন সেটা আমাদের কি হবে প্লাস হবে। আপনি কমন স্টক ইস্যু করলে বা বন্ড ইস্যু করলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি নগদ টাকা আসবে না, তাহলে বাজারে যদি শেয়ার ছাড়েন তাহলে এর মাধ্যমে কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে তো নগদ টাকা আসতেছে, তাহলে নগদ টাকা আসলে আপনি কি করবেন প্লাস করবেন। আর ডিভিডেন্ড পেইড মানে আপনার যে শেয়ার কিনছে বছর শেষে তাদেরকে আপনি লভ্যাংশ যখন দিবেন লাভ থেকে তখন আপনার নগদ টাকা কি চলে যাবে, এই জন্য আমরা মাইনাস করবো। অর্থাৎ এই ফিনান্সিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রেও আপনি খেয়াল করবেন যে আপনার নগদ টাকা আসছে নাকি চলে যাচ্ছে। যদি কোনো কারণে নগদ টাকা চলে যায় তাহলে মাইনাস করবেন, আর নগদ টাকা আসলে প্লাস হবে। তারপর দেখেন পেমেন্টস অফ লং টার্ম লোন, যখন আপনি লোন কারো কাছ থেকে ঋণ নিয়েছেন সেই ঋণটা তো একসময় গিয়ে আপনার পরিশোধ করতে হবে, সেই ঋণ পরিশোধ যদি আসে তাহলে আপনার মাইনাস হবে। এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের আমরা খুব চমৎকারভাবে ছোট ছোট করে ভিডিও আগের পার্টে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে এই ক্লাসটা অনেক ইজি হবে, এজন্য আগের ক্লাসগুলো দেখে আসবেন। তো আমরা এই তিনটা ক্যালকুলেশন করার পর আমরা এই ঘরে লিখব, প্লাস ফিগার হলে প্লাস লিখলাম আর মাইনাস ফিগার হলে মাইনাস লিখলাম। নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস অথবা নেট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস, প্লাস যদি আসে তাহলে প্রোভাইডেড আর মাইনাস যদি হয় তাহলে ইউজড। এরপর আমরা নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ, সেটা আমরা এই তিনটা যে ক্যালকুলেশন করছি এই তিনটা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা যদি প্লাস ফিগার হয় তাহলে আমরা লিখব নেট ইনক্রিজ ইন ক্যাশ, আর যদি মাইনাস ফিগার হয় তাহলে নেট ডিক্রিজ ইন ক্যাশ, এই যে আমরা মাইনাস দেখাইছি এভাবে। তারপর এটার সাথে এই নেট ইনক্রিজ অর নেট ডিক্রিজ ইন ক্যাশের সঙ্গে আমরা এক কাজ করব, এই লেখা আছে যে অ্যাড ক্যাশ অ্যাট বিগিনিং অফ পিরিয়ড, অর্থাৎ আমার যে ক্যাশের ব্যালেন্স আছে সেই ক্যাশের ব্যালেন্সে গিয়ে আমরা দেখব যে আমাদের বিগিনিং পিরিয়ডে ক্যাশটা কত আছে। প্রথমে ক্যাশ যেটা দেওয়া আছে, তারপর দুইটা সালের আপনি দেখবেন 2016 বা 17, 2018 বা 19, তো যেটা আগের বছরের সেটা আপনি বিগিনিং পিরিয়ডে ক্যাশ কত ছিল সেটা যোগ করবেন। যোগ করে দেওয়ার পর যেটা পরের বছর হবে, যেমন ধরে নেন 16 সাল এবং 17 সাল যদি থাকে তাহলে 17 সালেরটা আমরা ইন্ডিং ক্যাশ ব্যালেন্স ধরি, বা 18 আর 19 সাল যদি দেওয়া থাকে তাহলে পরের বছর 19 সালটা ইন্ডিং ক্যাশ ব্যালেন্স। তো প্রশ্নে আপনি বিগিনিং পিরিয়ডের ক্যাশ ব্যালেন্সটা ইনক্রিজ অর ডিক্রিজ ইনের সাথে যোগ করবেন, যোগ করে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার ক্যাশ অ্যাট এন্ড অফ পিরিয়ড, অর্থাৎ এই ক্যাশটা এন্ড অফ দ্য পিরিয়ড শেষে আপনার কত আসছে সেটা খেয়াল করবেন। যদি আপনার ইন্ডিং ক্যাশ ব্যালেন্স এই দুটা যোগ করে মিলে যায়, মানে এখানে যে মানটা আসবে সেটার সাথে যদি আপনার প্রশ্নে যে ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে সেখানে ইন্ডিং ক্যাশ ব্যালেন্সটা সাথে এটা যদি সেম হয় তাহলে আপনি মনে করবেন অঙ্ক হয়ে গেছে। তো ব্যাংকার বন্ধু এভাবে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নমুনা সলভ করতে হয়। প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করবেন, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দ্বিতীয় ধাপে করবেন, তারপর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস করবেন। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করার সময় আপনি খেয়াল করবেন দুইটা বিষয় মেইনলি গুরুত্বপূর্ণ, অবচয় খরচ আছে নাকি, অবচয় খরচ থাকলে সেটা যোগ করে দেবেন। এরপর ওই ফিক্সড অ্যাসেট বিক্রয় করে লস নাকি ক্ষতি হয়েছে, যদি লস হয় তাহলে প্লাস করবেন, আর যদি লাভ হয় তাহলে মাইনাস করবেন, অর্থাৎ সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। তারপর চলতি সম্পদ দেখবেন, চলতি দায় দেখবেন। চলতি সম্পদের ক্ষেত্রে সম্পর্কটা বিপরীতমুখী, চলতি সম্পদ যদি বাড়ে তাহলে মাইনাস করবেন, আর চলতি সম্পদ কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে প্লাস করবেন। এরপর কারেন্ট লায়াবিলিটিসের ক্ষেত্রে সম্পর্কটা সমমুখী, কারেন্ট লায়াবিলিটিস বাড়লে আপনি প্লাস করবেন, কারেন্ট লায়াবিলিটিস কমে গেলে মাইনাস করবেন। এইটা আপনার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে হয়ে গেল। জাস্ট সম্পদ, দায় আর ডেপ্রিসিয়েশন এই তিনটা আসে। তারপর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আপনি মূলত দেখবেন যে আপনার ফিক্সড অ্যাসেট ক্রয় করছেন নাকি বিক্রয় করছেন। যদি ফিক্সড অ্যাসেট পারচেস করেন তাহলে আপনার নগদ টাকা চলে যাবে, মাইনাস করবেন, আর ফিক্সড অ্যাসেট যদি সেল করেন তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা আসবে, প্লাস করবেন। এরপর আপনি
ইনভেস্টিং অ্যাক্টিভিটিস গেল, ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যেখানে আপনার কিনা ডিভিডেন্ড পেইড আছে কিনা, লভ্যাংশ পরিশোধ করলে মাইনাস করবেন, শেয়ার ইস্যু মাধ্যমে বা কমন স্টক ইস্যুর মাধ্যমে যদি আপনি বন্ড ইস্যুর মাধ্যমে নগদ টাকা কালেক্ট করেন তাহলে প্লাস করবেন। তারপর যদি এটার ঋণ যদি গ্রহণ করেন সেই ঋণটার অর্থ যখন পরিশোধ করবেন তাহলে মাইনাস করবেন। এভাবে করার পর সবার শেষে এই যেই মানগুলো আসবে সেটার সাথে আপনার বিগিনিং ক্যাশ ব্যালেন্স যোগ করে দিয়ে লাস্টে গিয়ে আপনার এন্ডিং ক্যাশ ব্যালেন্সটা প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখবেন সেটা হয়েছে কিনা। তো ব্যাংকার বন্ধু আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম ধরনের যদি আরও প্রিমিয়াম ভিডিও পেতে চান এবং বিগত বছরের প্রশ্নের সমাধান পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। তো সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।